আমাদের গ্রামে যে কি শুরু হলো কে জানে। এই নিয়ে 3 জন মারা গেল। সবাই ওই তাল গাছের তলায় মারা গেল। আর এরা সবাই গ্রাম প্রধান জীবন বাবুর লোক। আরে তা তো ঠিক আছে, একটা কথা তো কানাঘুষো শোনা যাচ্ছে, ওই তাল গাছে নাকি কোনো ভূত আছে। আমিও তো শুনেছি। দিন 2 আগে মদন নদী থেকে মাছ ধরে ফিরছিল, তখনই আজকে নদী থেকে ভালোই মাছ পাওয়া গেল, কালকে ভালোই আমদানি হবে না। মদন খুশি মনে মাছের হাড়ি নিয়ে এগিয়ে চলেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরে জঙ্গলের রাতের প্রাণীরা ডেকে উঠছে। বড় তাল গাছের কাছাকাছি আসতেই একটা খেনখেনে গলা ভেসে আসে। বেশ তাজা মাছ মনে হচ্ছে, রেখে যা, হাড়িটা রেখে যা। এই কে বলছিস? সামনে আয়। ঠিক এমন সময় তাল গাছ থেকে উল্টো হয়ে একটি ভয়ঙ্কর চেহারা নামতে থাকে। কি বিভৎস তার আকৃতি! লম্বা হাত বাড়িয়ে মদনের হাড়ি থেকে একটা বড় মাছ তুলে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। মদনের তো এই দৃশ্য দেখেই প্রাণ যাওয়ার অবস্থা। হাড়ি ফেলে চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড় দেয়। ওরে বাবা গো, মরে গেলাম গো, এ তো ভূতের খপ্পরে পড়লাম। পালা মদন পালা, পালা রে পালা। মদনের মুখে ভূতের কথা শুনে আর পরপর 2 জনের মৃত্যুর পর ইছাপুর গ্রামের নদীর পাড়ে তালতলার পথ দিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। দিনের বেলাতে গ্রামের 2-1 জন সাহসী মানুষ যদিও যায়, রাতে শত তাড়া থাকলেও 2 কিলোমিটার পথ ঘুরে যায়। কতদিন পর তাজা রক্ত খাচ্ছে। কিরে লালু, এখন তো রাত 8টা বাজে, কোথায় যাচ্ছিস? বাবা বাবা তুমি তো বাড়ি ছিলে না, তাই তোমাকে কিছু বলা হয়নি। আমাদের কলেজের পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তাই পাশের গ্রামের মোহনপুরে আমার এক বন্ধু নরেশ আর আমি শহরের সিনেমা দেখতে যাচ্ছি। তা ঘুরে আয়। তবে ভুলেও কিন্তু ওই ডাকাতকালী তালতলার মাঠের পাশ দিয়ে যাবে না, কিন্তু ঘুরে পাকা রাস্তা দিয়ে যাবি। আচ্ছা বাবা, সবাই ওই ডাকাতকালীর তাল গাছের পাশ দিয়ে যেতে অত ভয় পায় কেন গো? তা ভুলেও জানতে চাস না? তার কথা রাতে উচ্চারণ করতে নেই। তবে বারবার বলছি, যত সময় লাগুক কোনোভাবেই তাল গাছের পাশ দিয়ে যাবি না। লালু আর কোনো কথা বলে না, বাবাকে বিদায় জানিয়ে রওনা দেয়। লালু ঘোড়া পথেই মোহনপুর উপস্থিত হয়। কি রে নরেশ, তোর এখনো হয়নি? আরে তাড়াতাড়ি চল। আরে এই তো চল। জোরে পা চালা, ভূতের বই শুরু থেকে না দেখলে মজা নেই। লালু আর নরেশ যখন সিনেমা দেখে বেরোলো, তখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। চারিপাশে একটাও কোনো লোকজন নেই। শেষ শোতে সিনেমা দেখার লোক ছিল এমনিতেই কম। যে কজন ছিল বাইরে বেরিয়েই অন্ধকারে মিলিয়ে গেছে। আকাশের অবস্থা তো ভালো দেখছি না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে।
তোর তো মনে হয় অনেকটা ঘুরে যেতে হবে। আকাশের যা অবস্থা, তার আগেই মনে হয় বৃষ্টি চলে আসবে। তাহলে একটা কাজ কর, আজকে রাতটা আমাদের বাড়িতেই থেকে যা, আর কাকুকে ফোন করে বলে দে। ও দরকার নেই, আমি ওই ডাকাতকালী মাঠের রাস্তা দিয়েই চলে যাব। সে কি রে, ওই রাস্তা দেখেও তো যায় না? শুনেছি ওখানে নাকি একটা তাল গাছে ভূত থাকে। ভূত না তো ছাই, আমি গ্রাম প্রধান জীবন পালের ছেলে, আমাকে ভূতও ভয় পায়। কিছুটা যাওয়ার পর নরেশ মোহনপুরের দিকে চলে যায়, আর লালু ইছাপুরে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা সেই ডাকাতকালীর মাঠের দিকে যেতে শুরু করে। তত সময়ে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে যায়। কিছু সময় পর যখন ডাকাতকালীর মাঠে লালু উপস্থিত হয়, তখন ওর গাটা ছমছম করে ওঠে। চারিদিকে ঘন কালো অন্ধকার, আকাশে মেঘ করাই আরও ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছে। দূর, ঠিক এমন সময় শুরু হলো বৃষ্টিটা। ছাতাও সঙ্গে করে আনিনি, এখানে তো দাঁড়ানোর মতো কোনো জায়গাও নেই। যাই, ওই বড় তাল গাছটার নিচে বৃষ্টি না কমা অব্দি দাঁড়ায়, বৃষ্টি থেকে কিছুটা তো বাঁচবো। মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানিতে দূরে নদীর জল থই থই পাড় দেখা যাচ্ছে। লালু তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ভয়ঙ্কর হাসির শব্দে লালুর শরীর কেঁপে উঠল। লালু বুঝতে পারে তাল গাছের উপর থেকে ধীরে ধীরে কেউ নিচে নামছে। কিছু সময় পর হঠাৎ বিদ্যুতের ঝলকে দেখে এক ভয়ঙ্কর চেহারা। একটা হাত আছে, কিন্তু আরেকটা নেই, পা দুটো পেছনের দিকে মোড়ানো। এই দেখে লালুর কথা বন্ধ হয়ে যায়। ও বুঝতে পারে কেন কেউ রাতে এই পথে আসে, আর বাবা কেন ওকে এই পথে আসতে মানা করছিল। আমাকে ছেড়ে দাও, আমি আর এই পথে আসবো না। ভয়ঙ্কর চেহারাটি লালুর দিকে জ্বলন্ত দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকার পর এই কট স্বরে বলে, তোকে ছেড়ে দেব, তোর অপেক্ষাতেই তো আছি। তোর বাবার দুই সঙ্গীকে মেরেছি, আজকে তোকে পেয়েছি রে। আজ তুই আর বেঁচে ফিরবি না। তোর বাবাও বুঝবে ছেলের মৃত্যু শোক কেমন লাগে। পাপ করলে তাই এই জন্মেই ভোগ করতে হয়। আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো অন্যায় করিনি। আমার ছেলে কি কোনো অন্যায় করেছিল? আমি কি কোনো ভুল করেছিলাম? কিন্তু তোর বাবা আর তার দুই সঙ্গী মিলে আমাকে এই তাল গাছের নিচে পুঁতে দেয়, আর আমার মা মরা ছেলেটাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিল। এই রহিম, তোর এই জমিটা আমাকে দিয়ে দিস, ওটা আমার দরকার আছে। বাবু, আপনার তো অনেক জমি আছে, ওইটুকুই তো আমার সম্বল। আমার ছেলেটা তো বড় হচ্ছে, আর ও তো পড়াশোনায় খুব ভালো। ও নিশ্চয় ভালো কিছু নিয়েই পড়বে না, যাতে ভবিষ্যতে ওর পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, তাই জমিটা রেখে দিয়েছি। দরকারে বিক্রি করে দিতে পারবো। তুই তো এমনিতেই মুসলমান, এটা হিন্দুদের গ্রাম, তোকে আর তোর ছেলেকে এখানে থাকতে দিয়েছি, এটাই অনেক। আর ওকে পড়িয়ে লাভ নেই, ওকেও তোর মতো নদীতে মাছ ধরতে শেখা। আর জমিটা আমাকে দিয়ে দে, আর ভুলেও টাকা চাস না যেন। এটা কি বলছেন বাবু? আপনি পড়াশুনো জানা মানুষ হয়েও হিন্দু মুসলমানদের ভেদাভেদ করেন? ঈশ্বর আল্লাহ সবই তো এক বাবু। এই এই, তোর মতন একটা মূর্খ আমাকে ধর্মের পাঠ শেখাবে? বাজে কথা ছেড়ে
জমিটা তাড়াতাড়ি লিখে দে। না বাবু, ওটা আমি দিতে পারবো না। আচ্ছা, তবে আজ রাতেই তোর বন্দোবস্ত করছি। সেদিন রাতের অন্ধকারে ইছাপুর গ্রামের সবাই ঘুমিয়ে পড়লে জীবন ও তার দুই সঙ্গী মিলে রহিমের ছেলেকে ও চোখের সামনে মেরে নদীতে ভাসিয়ে দেয়। আর রহিমকে মেরে ডাকাতকালীর মাঠের তাল গাছের নিচে পুঁতে দেয়। সত্যি আমার বাবা ভীষণ অন্যায় করেছে। আমি ভাবতেও পারছি না বাবা এতটা অন্যায় করেছে তোমাদের সাথে। আমি আমার বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। জানি এর ক্ষমাও হয় না। তুমি আমাকে মেরে ফেলো, এতে যদি আমার বাবার কিছু পাপ খণ্ডন হয়। কোথায় হিন্দু মুসলমানের ভেদাভেদ ভুলে সবাই একসাথে থাকবো, তা না করে বাবার মতো কিছু মানুষ এখনো এই সাবেকি যুগেই পড়ে আছে। ছি, ভাবলেও ঘৃণা হয়। তুমি জীবনের ছেলে হলেও তুমি একদম অন্যরকম। তুমি তোমার বাবার মতো নও। আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি যাও। লালু এই কথা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। অর্থ থাকলেই যে মনুষ্যত্ব থাকে তা যে নয় সে আর জানল। বাবার কর্মকাণ্ড শুনে আর অন্যজন ছেলেকে হারিয়েও মরেও তার মনুষ্যত্ব মরেনি। লালু দৌড়ে যায় বাড়িতে। লালু, এত দেরি করলি কেন বাড়ি ফিরতে? ওনার ছেলেকে একটু জমির জন্য মেরে ফেললে বাবা, পৃথিবী ছাড়লে তো সব ফেলে যেতে হবে। কি হবে তখন জমির? কি সব বলছিস? একদম ঠিক বলছি। লালুর সব কথা শুনে জীবনবাবু বলেন, সত্যি আমি অন্যায় করেছিলাম, এরপরেও রহিম তোকে কিছু করেনি। সত্যি সত্যি ও সাচ্চা মানুষ, সাচ্চা মুসলমান। আর আমি হিন্দু কি মানুষ হবার যোগ্য নই। জীবনবাবু নিজের ভুল স্বীকার করে পরের দিন সকালেই পুলিশের কাছে সব সত্য কথা জানায়। রহিমের জমিতে গ্রামের মানুষদের জন্য হাসপাতাল তৈরি হয়, যার পুরো খরচ করে জীবনবাবু। মুসলমানের জমিতে এক হিন্দুর তৈরি হাসপাতাল, যেখানে হিন্দু মুসলিম সবাই বিনামূল্যে চিকিৎসা করাতে পারে। এরপর থেকে তাল গাছে আর কোনো ভূত দেখা যায়নি। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।